দায়িত্ববোধ থাকে, তাকে এখন 3টা মন্ত্রিত্ব দিয়ে বসিয়ে দিয়েছে। এগুলো তো 2 দিনের মধ্যেই তো প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। তাদের আচার আচরণ, কথাবার্তা এত ওভার স্মার্ট হলে তো হবে না। আপনি জনগণের সেবা করার জন্য এখানে আসছেন, নির্বাচিত হয়েছেন, তারপরে আপনার একটা প্রতিপক্ষ আছে, এবং এই প্রতিপক্ষ তো ক্ষমতায় চলে গেছিল। ইউনূস সাহেবের তো যে প্ল্যানিং ছিল, নীল নকশা, আপনারা জানেন সমস্ত প্রশাসনে এদের লোক বসিয়ে দেওয়া হয়েছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এদের দখলে ছিল, যে কারণে আপনি ডাক্তার ছাত্র নির্বাচনগুলো দেখেছেন। গুপ্ত যারা ছিল এরা তো এখন সামনে চলে আসে। তারপরে আপনি আমাদের আইন আদালত পাড়ায় সব জায়গায় তাদের প্ল্যানে ছিল যে ক্ষমতায় আসবে, সব সেট আপ করে রাখা, এবং যেগুলো চুক্তিভিত্তিক দেখছেন এখন খুব দ্রুততম সময়ে সরকার এগুলো করছে, এই জন্য ধন্যবাদ দিই। এই আপনাদের মিডিয়া তো বসানো হয়েছিল কি ট্রাস্ট, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, দেখলাম যে তাকেও কাজ দিয়েছে কালকে, এরকম সব জায়গায় দেখবেন তাদের লোক বসানো হয়ে গেছে। সুতরাং জনাব তারেক রহমান, আপনার সামনে অনেক চ্যালেঞ্জ। একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, ও রাজনীতির মধ্যে দেখেন কি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে। এগুলো তো ভাই আমি গত সময়ও আমরা দেখেছিলাম, চায়না আগে যাবে না ভারত আগে যাবে, আরো কারা কারা আছে, সব এখন প্রতিযোগিতা কার আগে কে। এই পৃথিবীর কোনো দেশে এটা দেখবেন না এই ধরনের অশুভ প্রতিযোগিতা। এখানে বিদেশিরা তাদের স্বার্থের জন্য অনেক কিছু ছুটাছুটি করবে। তার মধ্যে আছে আপনি রোহিঙ্গা একটা সমস্যা দেখেন, 14 লাখেরও বেশি। এরা তো আমাদের রাষ্ট্রীয় অতিথি, তারা কি অতিথি আছে এখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। সেদিন দেখলাম আমার এলাকায় চট্টগ্রামে একটা অঞ্চলে প্রায় 200 রোহিঙ্গা ওখান থেকে বেরিয়ে আসছে, ওদেরকে গ্রেপ্তার করছে। আপনি কয়জন গ্রেপ্তার করবেন? অনেক তো এখান থেকে পালিয়েও গেছে, নানা পাসপোর্ট পেয়ে গেছে, আইডি কার্ড পেয়ে গেছে, এনআইডি কার্ড। একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। এই বিষয়টা তো চায়না না দেখলে পরে বার্মার সাথে বা মায়ানমারের সাথে আপনার তো এই বিষয়টা আনতে হবে, কারণ এই ধরনের একটা বোঝা নিয়ে এটা তো বিস্ফোরণ মতো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বা আমরা নিয়েছি। এখন এই জিনিসগুলো থেকে বেরোতে গেলে উনি দিনরাত পরিশ্রম করছেন, অফিস করছেন, বিভিন্ন জায়গায় খুবই ভালো সময়ে যাচ্ছেন। এটা সারা বাংলাদেশের জন্য একটা মেসেজ যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আর পুলিশ বাহিনী বলেন, প্রশাসন বলেন, সেনাবাহিনী তো দেখেছেন এরা সব চুক্তি ঘাপটি মেরে বেশি ছিল ওখানে। সুতরাং অন্যরকম ঘটনা হইতে পারত, নির্বাচন কেন্দ্রিক হইতে পারবে। নির্বাচনের পরে যদি ওই অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসত, তাহলে বাংলাদেশ ওনারা তো বলেছিল যে 12 তারিখের পরে ওনাদের শীর্ষ নেতারা বলেছিল 13 তারিখ থেকে নাকি আমরা অন্যরকম বাংলাদেশ দেখব। খুবই সৌভাগ্যের বিষয় কি অন্যরকম বাংলাদেশ আমাদের দেখতে হচ্ছে না। আমরা একটা মানবিক বাংলাদেশ দেখতে চাই, যেটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং এবং গণতান্ত্রিক চর্চা তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে। আমি আরেকটা কথা বলতে চাই, যারা দায়িত্ব নিয়েছেন মন্ত্রী পরিষদে, আপনাদের উচিত হবে দল এবং সরকারকে পৃথক করা। আপনি দলে শীর্ষ পর্যায়েও থাকবেন, আবার রাষ্ট্রীয় দায়িত্বও থাকবেন। এই দুইটা যদি একাকার হয়ে যায়, তাহলে অতীতেও যা আমরা দেখেছি আপনারাও হয়তো সেটার সম্মুখীন হবেন। সুতরাং এটা শুরু থেকেই আমি মনে করব এটাকে সরকার আর দল একাকার করবেন না, তাতে কিন্তু মহা বিপদ আমাদের সামনে আসতে পারে। সুতরাং দয়া করে, আমরা আশা করেছিলাম মন্ত্রী পরিষদটা ছোট হবে, কিন্তু সেটাও প্রায় 50 জনের মতো হয়েছে। তার মধ্যে আবার এতজন উপদেষ্টা, উপদেষ্টা আবার সহ উপদেষ্টা মিলে দেখেন কতজন হয়ে গেছে। তাহলে তো আমরা অতীত থেকে বেরোতে পারলাম না। আমরা না বলেছিলাম যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, 24 জুলাই গণ অভ্যুত্থান